আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সকলকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি ফাবলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। রোহিঙ্গাদের ফেরত পাঠানো নিয়ে নতুন সংকটে বাংলাদেশ, রাখাইন অঞ্চল বিদ্রোহী আরাকান আর্মির দখলে থাকায় কূটনৈতিক জটিলতা। বাংলাদেশ থেকে হজের প্রথম ফ্লাইট 29 এপ্রিল, টিকিট কালোবাজারির বিরুদ্ধে ধর্ম উপদেষ্টার কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। আমদানির পরও চালের দামে স্বস্তি নেই, লিটারে 14 টাকা বাড়ালেও স্বাভাবিক হয়নি সয়াবিন তেলের সরবরাহ। এবং ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের ষষ্ঠ বর্ষের সেরা চট্টগ্রামের অভিষেক দাস, প্রথম রানার্স আপ ঢাকার রিফা তাসনিয়া ও দ্বিতীয় রানার্স আপ চট্টগ্রামের রশ্মি তুলতুল চৌধুরী। Primacy in build. German technology, Bangladesh's first thermix rod, Salam Steel Thermex. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার জানাবো বিস্তারিত। রোহিঙ্গাদের ফেরত পাঠানো নিয়ে নতুন সংকটে বাংলাদেশ। পররাষ্ট্র উপদেষ্টার মতে বাংলাদেশের জন্য এটি নতুন বাস্তবতা। ফরেন সার্ভিস ডের অনুষ্ঠান শেষে তিনি বলেন, রাখাইন দখলে রাখা বিদ্রোহী আরাকান আর্মি শক্তিশালী হলেও তারা বৈধ নয় বলে তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা যাচ্ছে না। মার্কিন যুক্তরাষ্ট্রের দুই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ বিষয়ের পাশাপাশি বাংলাদেশের জন্য অতিরিক্ত শুল্ক সমস্যা সমাধান নিয়েও কথা হয়েছে বলে জানান উপদেষ্টা। বিস্তারিত জানাচ্ছেন পান্থ রহমান। মুক্তিযুদ্ধের সময় 18 এপ্রিল পশ্চিমবঙ্গের কলকাতায় যাত্রা শুরু করেছিল বাংলাদেশের প্রথম কূটনৈতিক মিশন। সেই উপ হাই কমিশন যাত্রার দিনটি ধরে বাংলাদেশে পালন হয় ফরেন সার্ভিস ডে। দিনটি উদযাপনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ আলোচনা পর্বে বক্তারা নিষ্ঠা, একাগ্রতা আর দেশপ্রেম নিয়ে কূটনীতি এবং প্রবাসী বাংলাদেশিদের সেবা করার আহ্বান জানান। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পররাষ্ট্র উপদেষ্টা যুক্তরাষ্ট্রের দুই কূটনীতিকের সফর বিশ্লেষণ করেন। এখন আমরা একটা নতুন বাস্তবতায় আছি। সত্যিকার অর্থে আমরা একজন নতুন প্রতিবেশী মুখোমুখি, যারা আবার নন স্টেট অ্যাক্টর, কাজে তাদের সাথে আমরা না পারছি ওপেনলি স্বাভাবিকভাবে আচরণ করতে, না পারছি তাদেরকে ইগনোর করতে। কাজে এই ডিফিকাল্ট সিচুয়েশন। আর তাদেরকে আরেকটা কথা আমি বলেছি যে দেয়ার উইল বি এ টাইম যখন হয়তো এই সমস্যাটা স্থিতি আসবে এবং একটা সমাধানের দিকে যাবে। তখন আমাদের যে বন্ধুরাষ্ট্র আছে এবং শক্তিশালী রাষ্ট্র যারা আছে, তারা চাপ সৃষ্টি করতে হবে ওখানে যে নতুন ডিসপেন্সেশন আসবে তাদের উপরে। বাংলাদেশের ওপর বাড়তি করের বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কথাও জানান উপদেষ্টা। ট্যারিফের প্রসঙ্গ উঠেছে এবং আমরা বলেছি যে আমরা তো চেষ্টা করছি তোমাদের বাণিজ্য বাধা কমিয়ে আনতে। এবং আমি আরেকটা পয়েন্ট উল্লেখ করেছি যে আসলে তো যেই দুই পক্ষের মধ্যে তফাৎটা যতটা বলা হয় অতটা তো আসলে না, কারণ সার্ভিসেস সেক্টরে তো আমরা প্রচুর আমদানি করি তোমাদের এখান থেকে। প্রশ্নের উত্তরে উপদেষ্টা জানান, মুর্শিদাবাদে দাঙ্গায় বাংলাদেশিদের সংশ্লিষ্টতার অভিযোগ নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বক্তব্যের জবাব দিয়েছে বাংলাদেশ। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশ থেকে এবছর হজের প্রথম ফ্লাইট 29 এপ্রিল। এখনও বেশ কিছু হজযাত্রীর জন্য সৌদি আরবে বাড়ি ভাড়া না হলেও সরকার বলছে হজের প্রস্তুতি শতভাগ সম্পন্ন হয়েছে। সৌদি আরবের এয়ারলাইন্স কোম্পানি ফ্লাইনাসের বিরুদ্ধে টিকিট বিক্রিতে অনিয়মের অভিযোগ করেছে ধর্ম মন্ত্রণালয়। ধর্ম উপদেষ্টা বলেছেন, টিকিট কালোবাজারির বিরুদ্ধে এবছর কঠোর অবস্থানে সরকার।
এদিকে সময় মতো চুক্তি না করায় ভারত ও পাকিস্তানের প্রায় 1,20,000 হজযাত্রী হজে যেতে পারছেন না। চকর মালিথার রিপোর্ট। 8 এপ্রিল মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করে প্রায় 10,000 বাংলাদেশি হজযাত্রীর সৌদি আরবে বাড়ি ভাড়া করা নিয়ে জটিলতার কথা জানান ধর্ম উপদেষ্টা। সরকারের তৎপরতায় 18 এপ্রিল পর্যন্ত সেই সংখ্যা কমে 300-তে নেমেছে। আমাদের প্রস্তুতি শতভাগ সম্পন্ন হয়েছে, তবে চ্যালেঞ্জ থাকে, সমস্যা থাকে, এগুলো আমরা কাটিয়ে উঠতেছি। আমাদের প্রতিবেশী দেশ ভারত এবং পাকিস্তানের প্রায় 1,20,000 হজযাত্রীর তারা মোয়াল্লেম চুক্তি সম্পন্ন করেনি যথাসময়ে, যার কারণে সৌদি সরকার থেকে তাদের এই কোটাগুলো বাতিল করা হয়েছে। তাদের এই সকল হজযাত্রীর হজে যাওয়া অনিশ্চিত। সেই জায়গা থেকে বাংলাদেশ আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো অবস্থানে আছি। 87,000 হজযাত্রীর অর্ধেক পরিবহন করবে বিমান, বাকি অর্ধেক সৌদি আরবের বিমান সংস্থা সাউদি আরাবিয়ান এয়ারলাইন্স এবং ফ্লাইনাস পরিবহন করবে। তবে এরই মধ্যে ফ্লাইনাসের টিকিট বিক্রিতে অনিয়মের অভিযোগ উঠেছে। এই অভিযোগটি আমাদের কাছেও আছে, মন্ত্রণালয়ের কাছেও আছে। 3টি অপারেটিং এয়ারলাইন্সকে নিয়ে মন্ত্রণালয়ে একটি মিটিং হয়েছিল রমজানের শেষ দিকে, এবং সেখান থেকে এই অভিযোগের ব্যাপারে ফ্লাইনাসের যিনি প্রতিনিধি ছিলেন তাকে প্রশ্ন করা হয়েছিল, তিনি কোনো সদুত্তর দিতে পারেন নাই। তাকে নির্দেশনা দেওয়া হয়েছিল যে তার বিতরণকৃত টিকিটের তালিকা দেওয়ার জন্য। আমার জানা মতো এখন পর্যন্ত তারা সেই তালিকা সরবরাহ করে নাই। তারা মন্ত্রণালয়ের নির্দেশনাটাকেও খুব গুরুত্ব দিচ্ছে বলে মনে হচ্ছে না। ফ্লাইনাস আমাদের কাছে চিঠি লিখেছে, একটু সমস্যা আছে, এগুলো আমরা দ্বিপাক্ষিক অথবা ত্রিপাক্ষিক আলোচনার মাধ্যমে এটা আমরা সমাধান করে ফেলতে পারবো বলে আশা করছি। তারপরও সরকার আশা করছে এবছর শতভাগ বাংলাদেশি হজযাত্রী হজে যেতে পারবেন। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। আমদানির পরও চালের দাম কমছে না, এজন্য মিলার ও কোম্পানিগুলোকে দায়ী করেছেন চাল ব্যবসায়ীরা। বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে 14 টাকা বাড়ানোর পরও সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হয়নি। পেঁয়াজের দামও বেড়েছে, তবে উৎপাদন বেশি হওয়ায় আর বাড়বে না বলে মনে করেন আড়তদাররা। পরাগ আজিমের রিপোর্ট। আমদানির কারণে বাজারে চালের সরবরাহ পর্যাপ্ত থাকার পরও দাম না কমে রোজার পরে আরও বেড়েছে। ভালো মানের মিনিকেট চালের কেজি 86 টাকা, নাজির চাল 80 টাকা, মাঝারি মানের B28 29 চালের কেজি 65 টাকা। চাল ব্যবসায়ীরা জানালেন বাজারে চালের পর্যাপ্ত মজুদ আছে, কিন্তু দাম কমছে না অন্য কারণে। কর্পোরেট কোম্পানি যারা আছে ওরা আর মেলাররা দুই গ্রুপে মনে করেন সিন্ডিকেট করে দামটা বাড়াইছে। আজকে 25-26 বছর মনে করেন ব্যবসায়ীর রোজাতে কখনো কিন্তু চালের দাম বাড়ে না, এবারে কিন্তু রোজাতেও 2 দফা চালের দাম বাড়ছে। কিছু কনজিউমার কোম্পানি আছে আর বড় বড় মেলার আছে, এদের কারণে দাম করে না। এরা ধানের দাম বেশি, দেশে পর্যাপ্ত পরিমাণ ধান চাউল আছে, সরকার আমদানি করছে বাইরের থেকে, বাড়ার কোনো প্রশ্ন ওঠে না। সম্প্রতি কোম্পানিগুলো বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে 14 টাকা বাড়িয়েছে। নতুন দামের তেল বাজারজাত শুরু হলেও এখনও তেলের সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হয়নি বলে জানান ব্যবসায়ীরা। তবে বাড়তি দামে ক্রেতাদের চাহিদাও কম বলে জানিয়েছেন তারা। বাড়ার পরও বাজারে অ্যাভেলেবেল তেল নেই, বলতেছি তেল কয় বাই কোম্পানি শর্ট দেখাইতেছে। এখন দাম বাড়ায় দেওয়ার পরে তেল কেন শর্ট হচ্ছে এটা তো আসলে আমরা বলতে পারতেছি না। স্বাভাবিক না হইলে কিন্তু কাস্টমার যে ক্রাইসিস নেই, যে কাস্টমার 10 লিটার লাগে না 20 লিটারও নিচ্ছে, তেল দেয় না কিলে কি লাগছে, কিন্তু কোন তেল মূলেই অনেক লাগবে না, ঘরও আছে। সোয়াবিন তেল দাম বাড়তি, এই জন্য কম নিচ্ছি। গেল কয়েকদিনে খুচরা বাজারে পেঁয়াজের দাম বেড়ে 60 টাকা কেজি হয়েছে। কারওয়ান বাজারের আড়তদাররা জানালেন যারা এখন পেঁয়াজ কিনে মজুত করছেন তাদের খুব একটা লাভ হবে না। এত পেঁয়াজ আমাদের দেশে 20 বছরের ভিতরে লাগায় নাই, এবার যা রোপণ করছিল। অনেক পেঁয়াজ আমদানি আছে, আমাদের বাহিরের কোনো পেঁয়াজের দরকার নাই। এই পেঁয়াজ এখন এই যে স্টক পার্টি ধরছে, ঘরে রাখতেছে, পাবলিক মনে করতেছে যে দাম বেড়ে যাবে, একটু উড়ে উড়ে করে কিনতেছে, কিন্তু পেঁয়াজের বাজার আবার দেখেন কমে যাবে। পণ্য মজুত করার প্রবণতা থেকে বেরিয়ে আসলে নিত্য পণ্যের দাম স্বাভাবিক থাকবে বলে মনে করেন সচেতন ক্রেতারা। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। বর্তমান অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডে দেশবাসী উদ্বিগ্ন মন্তব্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান বলেছেন, বিএনপিকে পাশ কাটিয়ে নির্বাচন বিলম্বিত করা হচ্ছে যাতে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় যেতে না পারে। গুম হওয়া বিএনপি নেতাদের সন্ধানে বাংলাদেশ গণতান্ত্রিক পরিষদের আয়োজনে যুব সমাবেশে তিনি বলেন, গত 17 বছর যারা নির্যাতন, গুম, খুন ও গণতন্ত্র ধ্বংস করেছে তাদের রক্ষা করার চেষ্টা চলছে। ইলিয়াস আলী, চৌধুরী আলম সহ সুমন সহ জাতীয় নেতৃবৃন্দ
ছাত্র নেতৃবৃন্দ, যুব নেতৃবৃন্দ যাদেরকে আমরা এখনো হাতে পাই নাই, এই অপরাধের জন্য হাসিনার আমি ফাঁসি দাবি করছি। এই সরকারের কাজ কামে দেশবাসী খুবই উদ্বিগ্ন। তারা কি চায় সেটাও আমরা বুঝি না। 14, 18 ও 24-এর মতো নির্বাচন বাংলার মানুষ হতে দিবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়ে বলেন যে ডেডলাইন দিয়েছেন এর মধ্যেই সংস্কার ও মানবতা বিরোধীদের বিচার করে নির্বাচন দিন। সকালে কুমিল্লার লাকসাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ও পৌরসভার কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। জামায়াতের সেক্রেটারি জেনারেল আরও বলেন, নির্বাচনী প্রক্রিয়া অবাধ, নিরপেক্ষ ও নিরাপদ করতে পুলিশ, জনপ্রশাসন, সংবিধানের সংস্কার সহ ন্যূনতম সংস্কার শেষ করে সেই সাথে হাসিনা এবং তার সহযোগীদের বিচার দৃশ্যমান করে এই সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে। এ সময় তিনি কুমিল্লার বিভিন্ন আসনে জামায়াতে ইসলামের প্রার্থীদের নেতাকর্মীদের সাথে পরিচয় করিয়ে দেন। নির্বাচনী প্রক্রিয়া অবাধ, নিরপেক্ষ, তৃণমূল করার জন্য পুলিশের সংস্কার, জনপ্রশাসনের সংস্কার, সংবিধানের সংস্কার, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন সহ ন্যূনতম সংস্কার শেষ করে আর খুনি হাসিনা তার সহযোগীরা রক্তের বন্যায় যারা দেশকে ভাসিয়ে দিয়েছে তাদের বিচার দৃশ্যমান করে এই সময়ের মধ্যে নির্বাচন দেবেন। আমরা সেই নির্বাচনে যাব। 6 দফা দাবি আদায়ে সংস্কার কমিশন গঠনের দাবি জানিয়েছেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের আন্দোলনরত শিক্ষার্থীরা। জুম্মার নামাজের পর তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট জামে মসজিদের সামনে থেকে মিছিল শেষে শিক্ষার্থীরা বলেন, দাবি আদায়ে তারা অনড় অবস্থানে থাকবেন। জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির রায় বাতিল সহ 6 দফা দাবিতে প্রায় 8 মাস ধরে আন্দোলন করছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। সাথে যদি বৈঠকের সুযোগ হয়, সেটি বৈঠক যদি যুক্তিযুক্ত হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা চিন্তা করব যে বৈঠক করা যায় কিনা। এই পর্যন্ত একটি সংস্থার কমিশনও গঠন করতে দেখিনি সরকারকে। আমরা চাই সরকারের উচ্চপদস্থ যে সকল কর্মকর্তাবৃন্দ রয়েছে তারা দ্রুত এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ দেখ এবং দ্রুত কোনো সমাধানের পথে আসুক। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পরিবেশ বান্ধব পদ্ধতিতে তৈরি ঐতিহ্যবাহী বস্ত্রের প্রসারে কাজ করতে হবে। শুক্রবার সন্ধ্যায় গুলশানের এজ ওয়াটার গ্যালারিতে বৈশাখী উৎসব ও ক্রাফটিং দ্য মেনি থ্রেডস অফ কালচারাল টেক্সটাইলস প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, টেকসই উন্নয়নের সঙ্গে সাংস্কৃতিক ঐতিহ্য গভীরভাবে যুক্ত। এই ঐতিহ্য সংরক্ষণ মানে পরিবেশ রক্ষা করা। ওদিকে পেশাদার ক্রীড়া সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিএসজের দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন হয়েছে। দ্বিবার্ষিক সাধারণ সভা শেষে 2025-26 সালের নির্বাচনের ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও বিএসজের সিনিয়র সদস্য শফিকুল করিম বাবু। সভায় সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি এটিএম সাইদুজ্জামান। নতুন কার্যনির্বাহী কমিটির 13 পদেই এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন হয়েছে। সভাপতি নির্বাচিত হয়েছেন jagonews24.com-এর বিশেষ প্রতিনিধি আরিফুর রহমান বাবু। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বৈশাখী টেলিভিশনের এস.এম. সুমন। নতুন কমিটির সহসভাপতি 3 জন হলেন বাংলাদেশ টেলিভিশনের রায়হান আল মুগনি, এনটিভির বর্ষণ কবির ও বিডি নিউজ 24-এর আরিফুল ইসলাম রনি। যুগ্ম সম্পাদক নির্বাচিত হন ঢাকা পোস্টের আরাফত জোবায়ের এবং অর্থ সম্পাদক ঢাকা ট্রিবিউনের মিনহাজ উদ্দিন খান। নির্বাচিত কমিটির 6 নির্বাহী সদস্য হলেন মাজহারউদ্দিন অমি, জ্যোতির্ময় মণ্ডল, রবিউল ইসলাম, ইয়াসিন হাসান, আতিফ আজম এবং মাজহারুল ইসলাম মিঠুন। দর্শক, এই ছিল আমার হাতে থাকা আজকের আই স্পোর্টসে। আপনাদেরকে আবারও ফিরে নিচ্ছে বুশার কাছে মূল সংবাদে। শান, ধন্যবাদ আপনাকে। এবার জানাবো অন্যান্য খবর। গাজীপুরের টঙ্গীতে 2 ভাই বোনকে কুপিয়ে ও জবাই করে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেলে 4টার দিকে পূর্ব আরিচপুর রূপবানের মার্ট টেক এলাকায় একটি 8তলা ভবনের 2য় তলায় এই ঘটনা ঘটে। নিহত শিশু আবদুল্লাহর বয়স 3 বছর ও মালিহার বয়স 6 বছর। তারা ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার তাতুয়াকান্দি গ্রামের আব্দুল বাতেনের সন্তান। টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম বলেন, নিহত শিশুদের মায়ের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে 2 শিশুর রক্তাক্ত দেহ দেখতে পান স্বজনরা।
পরে ঘটনাস্থলে যায় পুলিশ। শিশু দুটিকে হত্যার কারণ উদ্ঘাটনে তদন্ত করছে পুলিশ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর অন্যান্য খবরের সাথে আরো জানিয়ে ফিরব। গাজায় ইসরায়েলি হামলায় এক পরিবারের 10 জন সহ কমপক্ষে 34 ফিলিস্তিনি নিহত। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতির শর্ত ভাঙার অভিযোগ। বিরতির পর সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। নারীদের সহায়তার জন্য প্রতিষ্ঠিত উইমেন ইন নিড গ্রুপ উইংসের 10 বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠান হয়েছে। রাজধানীর গুলশান ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে সফল নারীদের অ্যাওয়ার্ড প্রদান করা হয়। পরে সুবিধাবঞ্চিত স্নাতক শিক্ষার্থীদের 4 বছরের জন্য শিক্ষাসহ সকল খরচের জন্য বৃত্তি প্রদান করা হয়। সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্তি হয় আয়োজনের। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উইংসের চেয়ারম্যান টুটলি রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্যারিস্টার বেনজির আলম অনন সরকার। Wings has become a sanctuary of strength, purpose, and unwavering sisterhood. The only support network of its kind in Bangladesh. খুব ভালো লাগছে যে এই 10 বছর হয়ে গেছে আর আমরা আমাদের যে এখন এজিএম হলো, এজিএমে আমরা যারা যারা বোর্ডে চলে এসেছি, দে আর অলসো কোয়ালিফাইড। এত কোয়ালিফাইড, এত ভালো, এত হেল্প করছে, সহযোগিতা করছে যে আই এম প্রাউড টু বি দ্য প্রেসিডেন্ট। আমি অনেক দিন ধরে আছি, বাট আই থিঙ্ক নাও ইট উইল বি টার্ন ফর মি টু হ্যান্ড ওভার। তারা পারবে এটাকে চালাতে। গাজায় অব্যাহত গণহত্যা, ভারতে বিতর্কিত ওয়াকফ বিল পাশ ও মুসলিম অধিকার খর্ব করার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল করেছে জমিয়তে উলামায়ে ইসলাম। দুপুরে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ শেষে গণমিছিল করে দলটি। মিছিল নাইটেঙ্গেল মোড় ঘুরে পল্টনে এসে শেষ হয়। এই পৃথিবীতে যদি সভ্যতা প্রতিষ্ঠা করতে হয়, মানবতাকে সুরক্ষা দিতে হয়, ইসরায়েলকে টুটি চেপে ধরার কোনো বিকল্প নাই। তাই পৃথিবীর সমস্ত মানবতাবাদী, সমস্ত মানবতা প্রেমিক মানুষকে সিদ্ধান্ত নিতে হবে ইসরায়েল আর ইসরায়েলের মিত্র শক্তির সকল রকম পণ্য বয়কট করতে হবে। এই পণ্য বর্জন আন্দোলনকে আমরা আরো জোরদার করতে চাই। নিটল টাটা আন্তর্জাতিক সংবাদ। গাজায় শুক্রবার ইসরায়েলি হামলায় অন্তত 34 ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে খান ইউনিসে বিমান হামলায় একটি পরিবারের 10 সদস্যের সবাই নিহত হয়েছেন। হামলা হয়েছে বেইত লাহিয়া, উত্তর গাজা এবং খান ইউনিসে। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতির শর্ত ভাঙার অভিযোগ এনেছেন কাতারের আমির। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূত অ্যাডাম বোয়েলার বলেছেন, গাজায় ইসরায়েলি হামলা তখনই শেষ হবে যখন হামাস সব জিম্মির মুক্তি দেবে। এদিকে নিউ ইয়র্ক টাইমসের জন্য সামার আবু এলুফের তোলা এক ফিলিস্তিনি শিশুর ছবি ওয়ার্ল্ড প্রেস ফটো অব দ্য ইয়ার পুরস্কার জিতেছে। আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। সাংস্কৃতিক খাতে জাতীয় বাজেটের ন্যূনতম 1% বরাদ্দ দেওয়ার দাবি থাকলেও তা বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সংস্কৃতি কর্মীরা। রাজধানীতে সংস্কৃতি খাতের বাজেট পর্যালোচনা ও প্রস্তাবনার শীর্ষক সেমিনারে বক্তারা বলেন, প্রতি বছর জাতীয় বাজেটের আকার বাড়লেও সংস্কৃতি খাত অবহেলিতই থেকে যাচ্ছে। সংস্কৃতি খাতে প্রয়োজন অনুযায়ী বাজেট বাড়ানোর পাশাপাশি স্বাধীনভাবে সংস্কৃতি চর্চার পরিবেশ নিশ্চিতের দাবি জানিয়েছেন সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। এবার জানাবো কৃষি সংবাদ।
রাঙামাটির পাহাড়ে শোভা পাচ্ছে সূর্যমুখী ফুল। পাহাড়ের কৃষকদের কাছে দিন দিন জনপ্রিয় হচ্ছে সূর্যমুখী ফুলের চাষ। খরচ কম ও বেশি লাভের আশায় কৃষি বিশেষজ্ঞদের পরামর্শে বিকল্প চাষ হিসেবে সূর্যমুখী ফুল চাষে ঝুঁকছেন রাঙামাটির চাষিরা। রাঙামাটি থেকে মনসুর আহমেদের পাঠানো তথ্যে সৈয়দ অদিতের রিপোর্ট। রাঙামাটির বিভিন্ন উপজেলা সহ সদর উপজেলার সাতছড়ি ইউনিয়নের শুকরছড়ি বিভিন্ন মাঠের বিস্তীর্ণ জমি এখন হলুদ রঙে ভরে উঠেছে। পাহাড়ের পতিত জমিতে প্রদর্শনী প্রকল্পের আওতায় এই সূর্যমুখীর ফুলের চাষ করেছেন কৃষক। এবার ফলন ভালো হওয়ায় খুশি তারা। আবহাওয়া অনুকূলে থাকলে 1 বিঘা জমি থেকে 8 থেকে 10 মণ বীজ এবং প্রতি মণ বীজ থেকে 17 কেজি তেল পাওয়া যাবে বলে আশা করছেন তারা। বহু লাভবান হয়েছি। আমি ডুলি বুটাই তেল বানাবো। পাহাড়ের পাদদেশে সূর্যমুখী ফুলের বাগান দেখতে দূর দূরান্ত থেকে ছুটে যাচ্ছেন দর্শনার্থীরা। আসলে আমার জীবনে কোনোদিন এরকম সূর্যমুখী ফুল বাগান সামনে থেকে দেখা হয়নি, তো প্রথমবার আসলাম, দেখে খুবই আনন্দ লাগতেছে, খুবই ভালো লাগতেছে। ফেসবুকে দেখে ভালো লাগছে, এজন্য ভালো লাগা থেকে আজকে আমরা এখানে রিলস বানাতে আসলাম আর কি। পর্বত অঞ্চলে যদি আরো কয়েকটা এরকম বাগান হয় আসলে অনেক ভালো হবে। এই বছর পাহাড়ে 70 হেক্টর জমিতে সূর্যমুখীর চাষ হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। তবে সূর্যমুখীর বীজ থেকে তেল উৎপাদনে কৃষকদের মেশিন দেওয়ায় সরকারি সহায়তা কামনা করছেন কৃষি কর্মকর্তা। বিভিন্ন প্রকল্প থেকে এখন আমাদের যে মেশিনগুলো আসছে, এই মেশিনগুলো দিয়ে আমাদের কৃষকরা তেল নিষ্কাশন ক্ষেত্রে বিব্রতকর পরিস্থিতিতে পড়ছেন এবং প্রতিটি ইউনিয়নে যদি একটি করে তেল নিষ্কাশনের যন্ত্র দেওয়া হয় তাহলে আমাদের কৃষকদের জন্য অনেক উপকৃত হবেন। দেশে ভোজ্য তেলের সংকট নিরসনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে সূর্যমুখী চাষে কৃষকদের উৎসাহিত করা হচ্ছে। কৃষি বিভাগের পক্ষ থেকে বিনামূল্যে দেওয়া হচ্ছে সার ও বীজ। সৈয়দ অদিত, চ্যানেল আই। এবার জানাবো প্রকৃতি সংবাদ। ভোলা শহরে বেওয়ারিশ, রোগাক্রান্ত ও শরীরে পচন ধরা কুকুরের সংখ্যা বাড়ছে। এসব বেওয়ারিশ কুকুরের ভ্যাকসিন, চিকিৎসা এবং পুনর্বাসনে কোনো কার্যকর উদ্যোগ নেই। এতে রোগ জীবাণু ছড়িয়ে পড়ার পাশাপাশি চরম স্বাস্থ্য ঝুঁকিতে শহরবাসী। সংকট নিরসনে সমন্বিত পরিকল্পনা জরুরি বলছেন সচেতন নাগরিকরা। এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার আশ্বাস দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ভোলা প্রতিনিধি হারুনুর রশিদের তথ্যে আফরোজা হাসির রিপোর্ট। ভোলা শহরে বেড়ে চলা আক্রমণাত্মক বেওয়ারিশ কুকুরের সৃষ্টি হয়েছে সংকট। সদর হাসপাতালের তথ্য বলছে প্রতিদিনই কুকুরের আঁচড় কিংবা কামড়ের শিকার হচ্ছেন 7 থেকে 8 জন। কুকুরটা আসলে নিধন করা যাবে না, এটা আইনত এটা অপরাধ। তবে তাদেরকে যদি আমরা সুস্থ করতে পারি সেটা প্রেভেনশন মধ্যে থাকবে। তবে যদি এরকম কামড় দ্বারা কুকুর বা বিড়াল দ্বারা আসর বা কামড় দেয় সেটা আমাদের জেলা হাসপাতাল থেকে সে ভ্যাকসিনটা পাবে। পরিবেশ প্রতিবেশে দুর্গন্ধ এবং রোগ জীবাণু ছড়াচ্ছে রোগাক্রান্ত ও শরীরে পচন ধরা কুকুর। এসব কুকুরকে ভ্যাকসিন দেওয়া কিংবা চিকিৎসা ও পুনর্বাসনে নেই কোনো উদ্যোগ। এই অসুস্থ এবং বিভৎস কুকুরগুলো দেখে আমাদের ছেলেমেয়েরা খুবই ভীত সন্তুষ্ট হয় এবং এরা স্কুলে যেতে সমস্যা হয়, আমরা সাথে যেতে হয় তাদের একটা সঠিক চিকিৎসা ও সুব্যবস্থা নেওয়ার। পরিবেশগত দিক থেকেও এগুলি খুব ভয়াবহতা একটা ঝামেলা সৃষ্টি করতেছে। কুকুরের রোগ নিরোধনের জন্য বা চিকিৎসার জন্য এরকম একটা পদক্ষেপ গ্রহণ করুক। সংকট নিরসনে গণটিকা কর্মসূচি সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। গুরুত্বের সাথে দেখে সেগুলোর কত দ্রুততার সাথে চিকিৎসা করা যায় এবং এই কুকুরগুলোকে ভালো করা যায় সেই ব্যবস্থাটি আমরা করব। এই সমস্ত চর্মরোগী কুকুরকে যদি কোনো সহৃদয়বান ব্যক্তি চিকিৎসা করাতে উৎসুক থাকে সেই লোকের অধীনে কুকুরটা থাকতে হবে। মানুষ ও প্রাণীর মধ্যে ভারসাম্যপূর্ণ সহাবস্থান তৈরির মাধ্যমে মানবিক ও নিরাপদ সমাজ নিশ্চিতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার তাগিদ সব মহলের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ।
অপরিশোধিত ভোজ্য তেল আমদানির ক্ষেত্রে আমদানি পর্যায়ে ৫% আগাম কর অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এনবিআর এর আদেশে বলা হয়, অপরিশোধিত সয়াবিন তেল ও অপরিশোধিত পাম তেল আমদানির ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে। এক্ষেত্রে অব্যাহতি সুবিধা নেয়ার আগে বাণিজ্য মন্ত্রণালয়ের পূর্বানুমতি নিতে হবে। একই সাথে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন সংক্রান্ত হিসাব রক্ষণ সহ কর চালানপত্র ও দাখিলপত্রের যাবতীয় আনুষ্ঠানিকতা প্রতিপালন করতে হবে। সংবাদে আবারও সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর অন্যান্য খবরের সাথে আরো জানিয়ে ফিরব। হবিগঞ্জ, চুয়াডাঙ্গা, সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৮ জন, আহত কয়েকজন হাসপাতালে ভর্তি। বিরতির পর সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। হবিগঞ্জের মাধবপুর, চুয়াডাঙ্গা এবং সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। হবিগঞ্জের মাধবপুরে ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে ৪ জন ঘটনাস্থলেই নিহত হন, আহত হন ৬ জন। ঢাকাগামী ট্রাক ও সিলেটগামী পিকআপের মুখোমুখি সংঘর্ষে আহতদের হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। চুয়াডাঙ্গার ৯ মাইল বাজারে যাত্রীবাহী বাসের ধাক্কায় ভ্যান চালক আব্দুর রাজ্জাক ও চাল ব্যবসায়ী খন্দকার গোলাম সরওয়ার নিহত হন। তারা সরোজগঞ্জ বাজারে যাচ্ছিলেন। সিরাজগঞ্জের উল্লাপাড়া নয়নগাতিতে সিমেন্ট বোঝাই ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে মাইক্রোবাস চালক সহ ২ জন নিহত হন, আহত ২ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের রেল স্টেশনে ৩ যুগেও কোনো ট্রেন থামেনি। শিক্ষার্থীদের দীর্ঘদিনের আন্দোলনে বিশ্ববিদ্যালয় প্রশাসন স্টেশনটি আবার চালু করার উদ্যোগ নিলেও কাজে ধীর গতির অভিযোগ রয়েছে। বিশ্ববিদ্যালয়টি শহর থেকে দূরে হওয়ায় রাতে কিংবা দিনে শিক্ষার্থীদের যাতায়াতে নানা দুর্ভোগ পোহাতে হয়। ময়মনসিংহ থেকে শেখ মহিউদ্দিন আহমেদের তথ্যে শাকের আদনানের রিপোর্ট। এভাবেই গতি নিয়ে একের পর এক ট্রেন স্টেশনটি পেরিয়ে যায়, কিন্তু সেখানে থামে না কোনো ট্রেন। দীর্ঘ ৩৮ বছর ধরে এমন চিত্র ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রেল স্টেশনের। এতে দুর্ভোগ পোহাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সহ স্থানীয় বাসিন্দারা। একটা লম্বা একটা জ্যাম টেলে হচ্ছে ওই আপনাদের শহরে পৌঁছানো লাগে। একটা ক্যাম্পাসে যদি একটা প্ল্যাটফর্ম থাকে তো দেখা গেছে যে ক্যাম্পাসের মধ্যে তো একটা নিরাপত্তা থাকেই। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের যে রেল স্টেশনটা আছে এটা চালু হলে আমাদের ছাত্রদের জন্য মানে খুবই একটু উপকার হয়। আমাদের যে শিক্ষার্থীরা আছে বিভিন্ন জায়গায় গিয়ে ভর্তি পরীক্ষা বা চাকরি পরীক্ষা দেওয়ার জন্য এখানে উঠতে পারে। এই বিষয়ে আমাদেরকে আশ্বস্ত করেছেন, কিন্তু আমরা কোনো ফল পাই নাই। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে রেল স্টেশনটির পুনর্নির্মাণ কাজ বন্ধ রয়েছে। কাজ শুরু করার জন্য রেল বিভাগের সাথে যোগাযোগ করা হবে। আমরা বর্তমান লক্ষ্য করেছি যে এখানে রেলের কিছু অবকাঠামো, স্টেশন মাস্টারের বসা বা তাদের অফিস কিছু অবকাঠামো এখানে তৈরি হচ্ছিল, কিন্তু সেটাও এখনো কমপ্লিট হয়নি। আমাদের পক্ষ থেকে আমরা রেল কর্তৃপক্ষের সঙ্গে আবার যোগাযোগ করব যে আসলে এটা কোন পর্যায়ে ওনারা রেখেছেন বা ওনাদের চালু করার কোনো পরিকল্পনা আছে কিনা বা কতদিন ওনারা করতে পারেন। এই রেল স্টেশনের উপর দিয়ে প্রতিদিন ঢাকা ও ময়মনসিংহগামী 15টির বেশি ট্রেন চলাচল করে। দ্রুত এই স্টেশন চালু করার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শাকের আদনান, চ্যানেল আই। বাগেরহাটের মোংলায় অভিযান চালিয়ে ৩১ কেজি হরিণের মাংস জব্দ করেছে কোস্টগার্ড। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক জানান, গোপন তথ্যের ভিত্তিতে কোস্টগার্ডের সদস্যরা মোংলার জয়মনির খোল সাইলো জেটি সংলগ্ন এলাকায় অভিযান চালান। ওই এলাকায় তল্লাশি করে পরিত্যক্ত একটি বস্তা থেকে হরিণের ৩১ কেজি মাংস, একটি মাথা ও 4টি পা জব্দ করা হয়। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে হরিণ শিকারীরা পালিয়ে যায়। জব্দ করা হরিণের মাংস ও অন্যান্য আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁদপাই রেঞ্জ ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়। দেশের ৩ বিশিষ্ট চিকিৎসকের স্মরণ সভা করেছে অনকোলজি সেন্টার ট্রাস্ট ও বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরাম। এই 3 চিকিৎসক হলেন রাজশাহী ক্যান্সার হাসপাতালের প্রতিষ্ঠাতা রোটারিয়ান ডাক্তার পেট্রিক বিপুল বিশ্বাস, চট্টগ্রাম মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ, বারডেমের ল্যাবরেটরি সায়েন্সের সাবেক পরিচালক ও বাংলা একাডেমির পুরস্কারপ্রাপ্ত লেখক অধ্যাপক ডাক্তার শুভাগত চৌধুরী এবং গাইনি বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার টি.এ. চৌধুরী। স্মরণ সভায় ক্যান্সার বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার হাবিবুল্লাহ তালুকদার রাস্কিন, প্রজনন স্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার হালিদা খানম এবং অন্যান্যরা আলোচনা করেন।
বিরতির পর আবারও আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। পল্লী বিদ্যুৎ সমিতিতে সংস্কারের দাবিতে আন্দোলন করায় চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে পল্লী বিদ্যুৎ সমিতির বৈষম্য বিরোধী কর্মকর্তা কর্মচারীদের আয়োজনে এ সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা। পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীদের প্রতি মানবিক আচরণ, মামলা প্রত্যাহার, চাকরিচ্যুতদের পুনর্বহাল এবং পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও সমিতিকে একীভূত করে অভিন্ন সার্ভিস কোড বাস্তবায়নের দাবি জানান বক্তারা। সংবাদ সম্মেলনে চাকরি ফেরত পেতে অন্তর্বর্তী সরকারের হস্তক্ষেপ দাবি করেন চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারীরা। স্মৃতি, আনন্দ আর উচ্ছ্বাসে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিতে হয়ে গেল অ্যালামনাই মিট অ্যান্ড গ্রিট। গৌরবের পথ ধরে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় নিয়ে শত শত নিবন্ধিত প্রাক্তন শিক্ষার্থী এই আয়োজনে অংশ নেন। আয়োজক কমিটির আহ্বায়ক প্রফেসর ডক্টর জামাল উদ্দিন আহমেদের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হয় মূল অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারম্যান ডক্টর ফারা নাজ ফিরোজ। সভাপতিত্ব করেন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মনিরুজ্জামান। বক্তৃতা করেন প্রো ভিসি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস মিয়া। সে সময় ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক ও শিক্ষার্থীরা। মন ও জীবন বদলে দেওয়ার প্রতিপাদ্যে রাজধানীতে ইম্প্যাক্ট ট্রেন ইয়োর ব্রেইন ফর ম্যাক্সিমাম সাকসেস শিরোনামে মাইন্ড ট্রেনিং প্রোগ্রাম করেছে সাবিত ইন্টারন্যাশনাল। মাইন্ড ট্রেনার সাবিত রায়হানের নেতৃত্বে ইম্প্যাক্টের দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণের শুরুতে আয়োজকরা বলেন, এটি শুধু একটি সেলফ ডেভেলপমেন্ট কোর্স বা সাধারণ প্রশিক্ষণ নয়, বরং একটি বৈপ্লবিক মাইন্ড ট্রেনিং প্রোগ্রাম যা বহু মানুষের চিন্তার ধারা ও জীবনের মানোন্নয়নে কাজ করছে। এরই সাথে আয়োজনের শেষ পর্যায়ে আমরা, তবে যাবার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। রোহিঙ্গাদের ফেরত পাঠানো নিয়ে নতুন সংকটে বাংলাদেশ। রাখাইন অঞ্চল বিদ্রোহী আরাকান আর্মির দখলে থাকায় কূটনৈতিক জটিলতা। বাংলাদেশ থেকে হজের প্রথম ফ্লাইট 29 এপ্রিল। টিকিট কালোবাজারির বিরুদ্ধে ধর্ম উপদেষ্টার কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। আমদানির পরও চালের দামে স্বস্তি নেই। লিটারে 14 টাকা বাড়ালেও স্বাভাবিক হয়নি সয়াবিন তেলের সরবরাহ। এবং ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের ষষ্ঠ বর্ষের সেরা চট্টগ্রামের অভিষেক দাস। প্রথম রানার্স আপ ঢাকার রিফাত আসনিয়া ও দ্বিতীয় রানার্স আপ চট্টগ্রামের রশ্মি তুলতুল চৌধুরী। চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। চ্যানেল আই সংবাদের এখনকার আয়োজন এ পর্যন্তই। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।